নমস্কার। মিক্সটুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের নার্সিং এন্ট্রান্স যারা দেবে, তোমরা স্টাফ নার্স গ্রেড 2 2025 রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করবে, জয়েন্টের রেজাল্ট, ওবিসি কেস, সেই সাথে তোমাদের কলেজের অ্যাডমিশন, সমস্ত কিছু আজকে এই একটা ভিডিওতেই তোমরা পাবে। ঠিক আছে? স্পেশালি তোমাদের যে স্টাফ নার্স রিক্রুটমেন্ট, তোমাদের বিষয়টা আমি বেশি ডিটেলসে একটু বলবো। যে তোমরা অনেকেই হতাশ হয়ে পড়ছো। বিশেষত আমি কমেন্ট বক্সে অনেকে দেখছি যে 19-22-এর যে ব্যাচ, জিএনএম বিশেষ করে, ওরা অনেকটা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে যে ওদের এইচএসসি নম্বর কম, ওরা হয়তো পাবে না। এরকম কিছু না। আমি ডিটেলস তোমাদের সব কিছু বুঝিয়ে দিচ্ছি, একদম বাস্তব অ্যানালাইসিস। ঠিক আছে? সবার সমান সুযোগ। ঠিক আছে? তা অবশ্যই ভিডিওটা একটু হয়তো লেন্দি হতে পারে। আর তোমরা যারা ফার্স্ট টাইম ভিজিট করছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর একটা অনুরোধ রইল যে তোমরা একটু ভিডিওটা হাইপ করবে। ঠিক আছে? তোমরা যখন লাইক করবে, লাইক বাটনের পাশে দেখবে হাইপ লেখা থাকবে, সেটা থেকে একটু হাইপ করে দেবে। ঠিক আছে? আচ্ছা, দেখো, প্রথমেই আমি যে বিষয়গুলো আসবো সেটা হচ্ছে জয়েন্টের রেজাল্ট, আর হচ্ছে কলেজের মেরিট লিস্ট। এগুলো কেন পাবলিশড হচ্ছে না? এগুলো আসতে গেলে তোমাদের মেইন বিষয় আসতে হবে ওবিসি কেস ভার্সাস গভর্নমেন্ট। তোমরা জানো যে গতকাল 11ই অগাস্ট সুপ্রিম কোর্টে ওবিসি মামলার একটা শুনানি ছিল, মানে শুনানির ডেট ছিল, কিন্তু শুনানিটা হয়নি। ঠিক আছে? এবং আজকে কিন্তু কালকে রাত পর্যন্ত আমি দেখেছিলাম যে মূল মামলাটা শুনানি আজকে 12 তারিখে ছিল, সেটাও কিন্তু আমি সকালবেলা দেখলাম সেটাও পিছিয়ে দিয়েছে, এবং সেটাও আজকে হবে না। আর গতকালকের মামলাটা যেটা ছিল, সেটা হচ্ছে আগামী মাসে 9 তারিখ, যে সেপ্টেম্বরের 9 তারিখে, মানে কম্পিউটার জেনারেলস যে টেন্টেটিভ ডেট সেটা দেখাচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে। ঠিক আছে? আচ্ছা, এবার ব্যাপার হলো তাহলে এগুলো কি হবে, তোমাদের জয়েন্টের রেজাল্টে কি হবে, কলেজের মেরিট লিস্ট প্রকাশিত কবে হবে। দেখো, সরকার এখানে সরকারের ভূমিকাটা কি সেটার উপর ডিপেন্ড করছে এই তোমাদের মেইনলি জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, আর হচ্ছে কলেজের এডমিশন। তোমরা অনেক কিছুই জানো যে হাইকোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে। যেমন বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে একটা কিন্তু 7 তারিখের অর্ডার যেটা ছিল, সেটা হচ্ছে 15 দিনের মধ্যে 7% সংরক্ষণ নিয়ে তোমাদের হচ্ছে যেগুলো জয়েন্টের রেজাল্ট বা কলেজের মেরিট লিস্ট, অনগোয়িং যেগুলো রিক্রুটমেন্ট, সব কিছু করা যাবে। তো এখন প্রশ্ন, সরকার কি 7%, এই 7% নিয়ে এগোবে? এইটাই সব থেকে বড় কোশ্চেন মার্ক। সরকার যদি এগোয়, কোনো সমস্যা নেই, কালকে পাবলিশ করা যাবে বা পরশু দিনে পাবলিশ করা যাবে। কিন্তু সরকার এখন 7% যদি না ধরে 17%-এর দিকে যায়, অর্থাৎ 17% সংরক্ষণ ওবিসি ক্ষেত্রে চায়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে আবার যেতে হবে। কারণ সুপ্রিম কোর্টে গেলে আবার লেট। তার মানে তোমরা বুঝতেই পারছো সরকারের অবস্থান মোটামুটি ওরা ক্লিয়ার করে দিয়েছে যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি হয় হোক, আমাদের ভোটের দিকে নজর রাখতে হবে, 26শে বিধানসভার দিকে। মানে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ চুলোয় যাক, সেটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার মহামান্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার 7 তারিখের, সেখানে বলছে উইথিন 15 ডেজ এগুলো করতে হবে, জয়েন্টের রেজাল্ট পাবলিশ করতে হবে, সেই সাথে কলেজের মেরিট লিস্টও পাবলিশ করে দিতে পারে। তো দেখো, যদি এটা আবার না করে কোর্ট অফ কন্টেম্প হবে। ঠিক আছে? এবার তার আগে সরকার যদি সুপ্রিম কোর্টে আলাদা করে আপিল করে তাড়াতাড়ি শুনানির জন্য এই বিষয়টা, বা নতুন করে কোনো এসএলপি সাবমিট করে, সেটা আলাদা ব্যাপার, আমি সেই বিষয়টাতে যাচ্ছি না। মোট কথা,
সরকারের অবস্থানের উপর নির্ভর করছে ছাত্রছাত্রী থেকে শুরু করে চাকরি প্রার্থী থেকে সবার ভবিষ্যৎ। এখানে ভেবো না যে নার্সিং স্টাফ নার্সের তোমরা যা রিক্রুটমেন্ট, তোমাদের নার্সিং এন্ট্রান্সের এগুলো সব কিন্তু জটিল হয়ে আছে। পুরনো রিক্রুটমেন্ট যেগুলো এখনো বের হয়নি রেজাল্ট, সব কিন্তু জটিল থেকে জটিলতম অবস্থায় পৌঁছে গিয়েছে। মানে সরকারের একটা অনড় মনোভাব যে পশ্চিমবঙ্গে শিক্ষিত যুবক যুবতী বা বেকাররা তাদের ভবিষ্যৎ মানে কি হবে, মানে এটা ওরা ভাবছে না। ওরা ভাবছে ওদের পলিটিক্যাল ফায়দাটা। যাই হোক, সেটা সেই বিষয়টা আমি বিস্তারিত যাচ্ছি না। তো দেখা যাক, সেটা অপেক্ষা করব কতদিনে কি হয়। তো এই বিষয়টা গেল। ওবিসি বিষয়টা সেটা সময়ও লাগতে পারে 10-15 দিন। আবার হচ্ছে 22শে অগাস্টের মধ্যে জয়েন্টের যে রেজাল্ট পাবলিশ হয় তোমাদেরও কলেজেরও হয়ে যাবে। সেটা অবশ্যই আপডেট থাকলে আমি দিয়ে দেবো। এবার আসছি তোমাদের স্টাফ নার্সের ক্ষেত্রে। তোমরা অনেকেই চিন্তিত আছো যে স্টাফ নার্সের ক্ষেত্রে আমি 3টা বিষয় তোমাদের আমি বলবো। প্রথম হচ্ছে এলিজেবল ব্যাচ। আপাতত 2টো ব্যাচ এলিজেবল তোমাদের, 19-22 জিএনএম এর ক্ষেত্রে স্পেশালি বলছি, বিএসসি তো আছেই, 20-23 আর হচ্ছে 21-24-এর 14ই আগস্ট থেকে তাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনতে বলেছে ডব্লিউবিএনসির অফিস থেকে। তারপরে কলেজ থেকে দেওয়া হবে এবং সেখানে যদি 7 তারিখের আগে ইস্যু ডেট থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে এবং সম্ভবত তারা করতে পারবে, কারণ না হলে এই সময়টাতে ওরা এই রেজিস্ট্রেশনটা দিত না। ঠিক আছে। আচ্ছা, তাহলে 3টে ব্যাচ নিয়ে আমি ধরছি। তো অনেকে বলছে যে কার্ড অফটা অনেকটা হাই যাবে। হ্যাঁ, কার্ড অফ তো এবার হাই যাবেই। ওই পুরনো 2022-এর কার্ড অফ ঘেটে তোমাদের কিন্তু কিচ্ছু লাভ নেই। অনেকে হয়তো এটা দেখাতে পারে যে এসসিতে 39 গেছে, ওসব দেখে কিন্তু এখন কিছু লাভ নেই। কারণ আমি যা বলি একদম বাস্তব জিনিসের উপর বা বাস্তব বিষয়টার উপর বেস করেই কিন্তু বলি। এবার দেখো, তো অনেকে 19-22-এর ব্যাচ ভয় পাচ্ছে যে আমরা কি অনেকটা পিছিয়ে গেলাম। না, কোনো ব্যাচ পিছিয়ে নেই। আমি একটা কথা বলবো, পিছিয়ে নেই। আবার একটু একটু শুধু এগিয়ে আছে। কোন ব্যাচটা? 2023, অর্থাৎ 20-23 একটু এগিয়ে, কিন্তু সেটা ধর্তব্যের মধ্যে আনা যাবে না। সবাই সেম কন্ডিশনে রয়েছে। হ্যাঁ, বরং নতুন যে ব্যাচটা এরাই অনেকটা পিছিয়ে আছে। কিভাবে? এবার বলছি স্যার আপনি তাহলে কোন বেসিসে বলছেন? আমি তোমাদের সিম্পলি একটা অ্যানালাইজ করে বলছি। আচ্ছা, 2019-22 তখন এক্সাম হয়নি, এইচএস এর মার্কসের উপর বেস করে তোমাদের অ্যাডমিশন হয়েছিল। যারা গভর্নমেন্টে চান্স পেয়েছিল অনেকটা হাই কাট অফ ছিল তখন এইচএসে। তাহলে তোমাদের কিন্তু তখন উচ্চ মাধ্যমিকের নাম্বারটা আবার কম ছিল। মোটামুটি এভারেজ ধরলাম 420-তে তোমাদের গভর্নমেন্টে চান্স ছিল। ঠিক আছে। আচ্ছা, তোমাদের তাহলে 420 আর এভারেজ তোমাদের নার্সিং এর অর্থাৎ জিএনএম এর ক্ষেত্রে তোমাদের যে পার্সেন্টেজ ওই 70-এর আশেপাশে। আর জিএনএম এর ওই যে পার্সেন্টেজে ওই নাম্বার হেরফের বিশেষ একটা হয় না। তোমরা জানো স্ল্যাবটা দেওয়া আছে 1 করে ডিফারেন্স। ঠিক আছে, তাহলে সেখানে কিন্তু একটা ফ্যাক্টর কিন্তু বড় একটা নেই। মেইন হচ্ছে এইচএস। এবার এইচএস এ তোমরা যে ওই দেখা গেল যদি 2 নাম্বার কম পাও, এবার তোমাদের এক্সপিরিয়েন্স তোমরা যারা এই যে 19-22-এর ব্যাচে রয়েছো, তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু ম্যাক্সিমাম তোমরা 4 পেতে পারো। ঠিক আছে। ম্যাক্সিমাম যদি তোমরা 22-এ জয়েন করো, 22 থেকে 23, 23 থেকে 24, ঠিক আছে, তো তোমাদের 4 নাম্বার কিন্তু ওখানে এক্সট্রা পাচ্ছ। 19-22 তাহলে তোমাদের চিন্তা কি, মোটামুটি ওদিক দিয়ে মেকআপ করে দিতে পারবে। বাকি থাকলো ইন্টারভিউ। ইন্টারভিউ সবাই একে। আচ্ছা, এবার বলছি 20-23। আচ্ছা, ওদের 20-23-এর করোনা পিরিয়ড, সেখানে 3টা এক্সাম এসএসসি হয়েছিল, বাদ বাকি সব এভারেজ করে নাম্বার দিয়েছিল। আচ্ছা, এবার এদের ক্ষেত্রে এসএসসি নাম্বারটা একটু হাই রয়েছে। মিনিমাম আমি এভারেজ ধরে নেই যে গভর্নমেন্ট কলেজে পাওয়ার সময় এদের নাম্বার বেসিসে যখন হয়েছিল 455, আমি বেস্ট অফ 5-এর মতো ধরে নিলাম। 455 না পেরে কেউ গভর্নমেন্টে চান্স পায়নি। সে ক্যাটাগরি ওয়াইজ যে কোনো হতে পারে, জেনারেল তো হাই যাবে, যায়নি জানি সেটা। আচ্ছা, তো 455 ধরলাম। আচ্ছা, এদের এক্সপিরিয়েন্স 4 কিন্তু এর এক্সপিরিয়েন্স পাবে না। এরা কত পাবে? 2 পাবে। তাহলে এইদিকে এইচএসসি যখন এরা এগিয়ে গেল, আবার এক্সপিরিয়েন্সে পিছিয়ে গেল। 19-22-এর থেকে এক্সপিরিয়েন্সে 2 নাম্বার পিছিয়ে গেল। তাহলে এভারেজ তোমরা করবে। আচ্ছা, 21-24-এর কথা বলি। আচ্ছা, এদের কি আছে? এদের এক্সাম হয়েছিল। তোমরা দেখবে এখন যারা নার্সিং করছে
সায়েন্সের হোক বা আর্টসের ক্যান্ডিডেট হোক, অনেকের বয়স, অনেকে বিবাহিত আছে, অনেকের বয়স প্লাস 25+, 26+, এরকম ক্যান্ডিডেট প্রচুর রয়েছে। তাদের তাদের মাধ্যমিক জানো তোমরা, তা অনেকে আছে MA MSc কমপ্লিট করে এই যে নার্সিং করছে। এই যে এই ব্যাচে 21 22 যে 24-এর ব্যাচ, এই ব্যাচে অনেক ক্যান্ডিডেট আছে। তো হ্যাঁ, অনেকের আবার ভালো নম্বর রয়েছে, এটাও মানছি, ঠিক আছে। তো এবার কিন্তু এদের এক্সপিরিয়েন্স কোনো নেই, এক্সপিরিয়েন্স এদের জিরো পাবে, কোনো এক্সপিরিয়েন্স এরা দেখাতে পারবে না। তাহলে কি দাঁড়ালো? তাহলে তোমাদের দেখো 19 22 তোমরা যে ভয় পাচ্ছ, তাহলে ভয় পাওয়ার কি কারণ? তোমরা হিসেব করে দেখবে ওই সবারই কম বেশি 65 থেকে 70 ঘরে থাকছে। তোমরা সবাই হিসাব করবে 65 থেকে 70 ঘরে কিন্তু প্রত্যেকেরই থাকবে, ঠিক আছে। এবার তার আমি একটা এভারেজের কথা বলছি, তোমরা যে কাউকে ধরে নাও, গভর্নমেন্ট থেকে যারা করছো, বিশেষত ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের কথা বলছি আমি, সবারই কিন্তু প্রায় ওই 65 66 67 এরকমই আসতেছে। এবার মেইন হচ্ছে তোমাদের ইন্টারভিউ। ইন্টারভিউ অর্থাৎ যদি তোমাদের এটার উপর মেরিট করে ইন্টারভিউ নিয়ে তারপরে টোটাল মেরিটটা পাবলিশ করে, তাহলে ইন্টারভিউ তোমাদের আসল খেলা। এবার তোমরা যারা এক্সপিরিয়েন্স রয়েছো, তোমাদের কিন্তু ইন্টারভিউ অনেকটা সুযোগ থাকছে, কারণ তোমরা এক্সপিরিয়েন্সড, অর্থাৎ বিভিন্ন হসপিটালের সঙ্গে যুক্ত, বিভিন্ন কাজের সাথে যুক্ত, তো সেই কাজ রিলেটেড তোমরা সেই কাজের সাথে যুক্ত রয়েছে। আর বর্তমান যে নিউ ব্যাচটা যদি চান্স পায়, ওদের কিন্তু অনেকেই বাড়িতে বসে আছে। তোমরা সবাই যে হসপিটালগুলো তোমরা আগেই ঢুকে গেছো, রিক্রুটমেন্ট ছিল না, বিভিন্ন নার্সিংহোমে এখন জায়গায় নেই, তো ওদের কিন্তু অনেকেই বাড়িতে বসে আছে, এবং অনেকেই ওই কি বলে সিলেবাস থেকে বা বই থেকে অনেকে ডিটেলস হয়ে আছে। তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু সমস্যা আছে। তো ভেবো না যে শুধুমাত্র 19 22 যে পিছিয়ে গেল, বা 20 23 এগিয়ে গেল, বা 21 24 সুযোগ পেলো দেখে আমাদের সুযোগ হবে না কারো অন্য ব্যাচের, এরকম কিছু নয়। তবে হ্যাঁ, কাট অফ একটু হাই যাবে, কারণ যেহেতু ক্যান্ডিডেট সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে অনেকটা হাই যাবে। সেটা অবশ্যই আমি সেটা নিয়ে বলবো আগামীকাল থেকে। তোমাদের যেহেতু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আমি এই বিষয়টা তোমাদের অ্যাসিওর করছি, হতাশ কেউ হবে না, ঠিক আছে। তোমাদের মেইন টার্গেট ইন্টারভিউ। আর একটা বিষয় তোমাদের আমি বলে রাখি, সিবিটি। দেখো, ক্যান্ডিডেট সংখ্যা যখন প্রচুর হবে, তোমাদের এমনিতে ওবিসি কেজ আছে, তোমাদের জানো তোমরা ওই ঝামেলায় পড়বে, কিন্তু আপাতত কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা গভর্নমেন্ট ডিরেকশন দিয়ে দিবে, কিন্তু তোমাদের কেসটা ওই ওবিসির মানে ওবিসি বিষয়টা তোমাদের সাথেও কিন্তু জড়িত। প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা রিক্রুটমেন্ট, প্রত্যেকটা তোমাদের এই ভর্তি থেকে শুরু করে এভরিথিং এর ক্ষেত্রে ওবিসি তোমাদের হচ্ছে যুক্ত আছে, ওবিসি কেস। তো তোমাদের ওবিসি ফয়সালা না হওয়া পর্যন্ত তোমরা অ্যাপয়েন্টমেন্ট পাবে না, বা তোমাদের মেরিট লিস্ট পাবলিশ করতে পারবে না, এগুলো কিন্তু একটাও করতে পারবে না। তাই অত চিন্তার কোনো কারণ নেই, তোমাদের সিবিটিও হতে পারে। এবার সিবিটি হওয়ার সম্ভাবনা কেন বলছি, ক্যান্ডিডেট সংখ্যা আমি মোটামুটি ধরে নিয়েছিলাম যে 40 থেকে 50 হাজার, এদিকে 3 বছরে মোটামুটি 30 হাজার বা সামথিং হতে পারে। আবার আদার স্টেট বা আগের ক্যান্ডিডেট অনেকে আছে চাকরি পায়নি, তাদেরও এক্সপিরিয়েন্স বৃদ্ধি পাচ্ছে। তো সবগুলো মিলে আমি ওই 40 45 ধরেছিলাম, এবং বাকিটা তোমরাও মোটামুটি বলতে পারবে যে এর বেশি হবে কি, 50 60 হবে কি না, মানে জিএনএম এর ক্ষেত্রে অনলি। তো মোটামুটি আমি 40 বা 45 বা 50 হাজারের মধ্যে ধরে নিলে, এবার এতগুলো ক্যান্ডিডেটকে বাছাই করা কিন্তু মানে মুশকিল। হয়তো প্রাথমিক বাছাই একটা নাম্বার বেসিসে হবে, তারপরে দেখা হলো 50%কে নেওয়া হলো, হ্যাঁ, বা 1:10 হিসাবে, 1:1.10 এরকম, মানে একজনের জন্য 10 জনকে মানে ডাকা হলো, এরকম একটা হতে পারে, বা একটা রেশিও অনুপাতে ডেকে তাদেরকে নিয়ে একটা সিবিটি বা যে কোনো রিটেন এক্সাম নিতে পারে। এটা কিন্তু তোমাদের আমি আগাম বলে রাখছি, যেহেতু অ্যাডভার্টাইজমেন্টে বলা আছে যে অ্যাট এনি স্টেজ অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস, মানে এই রিক্রুটমেন্ট প্রসেসের যে কোনো স্টেজে রিটেন এক্সাম বা তোমাদের সিবিটি হতে পারে, ঠিক আছে। তো সেই বিষয়টা তোমরা ভাবনায় রাখতে হবে। যাই হোক, তো এটা গেল। আর নার্সিং, তোমাদের নার্সিংয়ে যারা দেবে এবারে, তোমাদের একটু অপেক্ষা করো, তোমাদের নোটিশ কিন্তু শীঘ্রই আসতে চলেছে। তোমাদের সম্ভবত, কারণ ফর্ম ফিল আপটা করতে বাধা নেই, এই যে স্টাফ নার্সে যখন আগামীকাল থেকে শুরু হবে,
তো তোমাদের ফর্ম ফিল আপ করতে বাধা নেই, পরের দিকে আবার এডিট অপশন খুলে দেবে, ক্যাটাগরিটা আলাদা করে দেবে। যখন যদি ইন্টারচেঞ্জ হয়ে যায়, আবার যদি গন্ডগোল হয়ে যায়, তো সেরকম করে এগিয়ে যেতে হবে, কিছু করার নেই। এখন সরকারের সবকিছু ডিসিশনের উপর নির্ভর করছে, ঠিক আছে? তো আশা রাখি সবকিছু ভালোভাবে হবে, দ্রুত হবে, এবং ওবিসি কেসটা আমরা চাই দ্রুত মিটুক। সেটা সুপ্রিম কোর্ট থেকে হোক বা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ গঠিত হয়ে দ্রুত এটা সমাধান হোক, সেটাই আমরা চাচ্ছি এখন। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রিপারেশন নিতে থাকো, যে যেটা নিয়ে আছো, নার্সিং এন্ট্রান্স বলো বা স্টাফ নার্স বলো, ঠিক আছে? আর কেউ হতাশ হবে না, প্রত্যেকেরই সুযোগ রয়েছে, ঠিক আছে? অনেক অনেক সকলকে ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিন।